প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আজকেও তেমন একটি সমস্যা নিয়ে কথা বলতে এসেছি, যেটি আমাদের দেশে খুবই সুপরিচিত একটি রোগ। তা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। স্তন ক্যান্সারের চিকিৎসায় আমাদের দেশের অগ্রগতি উল্লেখযোগ্য, অথচ এখনও একটি বড় অংশের মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, চিকিৎসা হচ্ছে। তাহলে অগ্রগতি কতটুকু, সেই বিষয় নিয়ে আমরা আজকে জানবো এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত অঙ্কোপ্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন। আমাদের সাথে আছেন ডাক্তার এস.কে. ফরিদ আহমেদ, বিভাগীয় প্রধান, ব্রেস্ট ইউনিট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলতে এসেছি স্তন ক্যান্সার নিয়ে। বলা হয় যে আমাদের দেশে মহিলাদের মধ্যে যত ক্যান্সার হয় তার মধ্যে 1 নম্বরেই আছে এই স্তন ক্যান্সার। রোগীর সংখ্যা বাড়ছে, যদিও এর পিছনে সচেতনতা অনেক বেড়েছে। তো প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের দেশের চিত্রটি এবং সারা বিশ্বের যে চিত্রটি, এই দুটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। গোটা বিশ্বেই ব্রেস্ট ক্যান্সার হার কিন্তু ক্রমশ বেড়েই চলছে এবং বাংলাদেশে এটার ব্যতিক্রম না। ফর এক্সাম্পল, বিলাতে যেরকম কারেন্ট স্ট্যাটিস্টিক্স বলছে 7টা মেয়ের 1জনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, যেটা কিনা 2 বছর আগে ছিল প্রতি 8 জন 1জন। তো ওখানেও বেড়ে যাচ্ছে। এবং একইভাবে বাংলাদেশে তো আমাদের কোনো ক্যান্সার রেজিস্ট্রি বা ডাটাবেস কিছু নেই, এবং গ্লোবোক্যানের যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা আমাদের দেশের অ্যাকুরেট রিফ্লেকশনটা নেই আসলে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে যে ব্রেস্ট ক্যান্সারের নাম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেড়ে যাচ্ছে, এবং সেটার তুলনা করলে হয়তো এজ ভেরিয়েশন একটা ব্যাপার রয়েছে, যে বিলাতে যেরকম আমি দেখতে পেয়েছি 40 অনওয়ার্ডস, মানে 40-45-এর পর থেকে ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাচ্ছে বেশি, এবং বয়স যত বাড়তে থাকবে ক্যান্সার ডায়াগনোসিসের হারটা তত বাড়তে থাকবে। পক্ষান্তরে আমার প্রায় 2250টা ব্রেস্ট ক্যান্সারের রোগী রয়েছে এই 7 বছরে আমি যেটা পেয়েছি। সেখানে আমি দেখতে পেয়েছি এজ ভেরিয়েশন হিসাবে ইয়াং এজ ব্রেস্ট ক্যান্সারের হারটা অনেক বেশি, সে 30-35 থেকে হারটা অনেক বেড়ে যাচ্ছে, এবং আপ টু 50 এটা বাড়তেই থাকে গ্রাফটা, এবং তারপর কেন যেন এই গ্রাফটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তো কারণটা হচ্ছে যে বাই 50 ক্যান্সার হয়ে অনেকে চিকিৎসা পেয়ে বা অপচিকিৎসা পেয়ে মারা যাচ্ছে। হয়তো তারপরে আর মরে গেলে তো আর তার ক্যান্সার আর কিছু নেই। সো এটা একটা কন্ট্রাস্টিং ফ্যাক্টর, যে ইউরোপে যেরকম এই যত বাড়তে থাকে ক্যান্সার বেড়ে যাচ্ছে, আর আমাদের দেশে ইয়াং এজ ক্যান্সার হারটা অনেক বেশি, ব্রেস্ট ক্যান্সার হারটা। আর এছাড়া আরও কিছু ফ্যাক্টর তো ডেফিনেটলি রয়েছে, লাইফস্টাইল অ্যান্ড আদার ফ্যাক্টরস আর কোয়াইট কন্ট্রাস্টিং ডিফারেন্ট। সো এই জিনিসগুলো আমাদের রিসার্চের প্রয়োজন রয়েছে। আপনি যে চিত্রটি বলেছেন, এখানে তো একটা অ্যালার্মিং পার্ট আছে, তা হচ্ছে গিয়ে অল্প বয়সীদের ক্যান্সার হচ্ছে বেশি, এবং সেখান থেকে যদি আমরা অন্যান্য ক্যান্সারের সাথে একে তুলনা করি তাহলে বলা যায় যে এটি একদম প্রথম দিকেই আছে। তো ব্রেস্ট ক্যান্সারের কথা যখনই শুনি, এখন বলা হয় যে গত 10-15 বছরের পৃথিবী বলছে যে ক্যান্সারের মধ্যে যে কয়টি নিরাময়যোগ্য রোগ আছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম। আমাদের দেশে কি অবস্থা? আমাদের দেশে কি এটাকে নিরাময়যোগ্য অবস্থায় আমরা বলতে পারি কিনা? না, অবশ্যই বলতে পারি, তবে কতটুকু নিরাময়যোগ্য সেটা ডিপেন্ড করছে পেশেন্টটা কোন স্টেজে প্রেজেন্ট করছে। বিলাতে যেরকম ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামগুলো রয়েছে, ওয়ার্ল্ডের 26টা দেশে রয়েছে আসলে, সেটা হচ্ছে একটা সার্টেন এইজে পেশেন্ট সব মানুষকেই, পপুলেশন বেজ আর কি, সে ইউকেতে কারেন্টলি 47, ওখান থেকে ইনভাইট করা হয়, 3 বছর পর পর ম্যামোগ্রাম করা হয়, তাহলে ক্যান্সারটা হাতে পাওয়ার আগেই পাওয়া যাচ্ছে। সো ভেরি আর্লি স্টেজ, একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা ক্যান্সারটা ধরতে পারছি। সো এরকম একটা সিচুয়েশনে অবশ্যই ট্রিটমেন্টটা খুব সহজ, এবং এদের বেঁচে থাকার হারটাও অনেক বেশি, সে অ্যাভারেজ হচ্ছে 90% ট্রিটমেন্টে পড়ে। এবার তুলনা করি বাংলাদেশের কথা বলছি, আমাদের ক্ষেত্রে বেশিরভাগ রোগীগুলো আছে স্টেজ 3। সো ক্যান্সার যদি আমরা স্টেজ চিন্তা করি, 0 থেকে একবারে 4টে স্টেজ, 5টে স্টেজ, স্টেজ 4 হচ্ছে ক্যান্সারের যেখানে বিভিন্ন অর্গানের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু এটা ডিপেন্ড করছে কোন স্টেজে তারা প্রেজেন্ট করছে। বাংলাদেশের অ্যাভারেজ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসছে স্টেজ 3 হিসাবে। আর আমি আমার প্র্যাকটিসে যেটা পাচ্ছি, বিটুইন স্টেজ 0 থেকে শুরু করে স্টেজ 3 পর্যন্ত বেশি পাচ্ছি, স্টেজ 4 কম আসছে। কারণ গভর্নমেন্ট সেক্টরে ইউজুয়ালি যারা ফাইন্যান্সিয়ালি খুব বেশি স্ট্রেস তারাই কিন্তু যায়, আর যারা মোটামুটি সলভেন্ট অথবা মিড লেভেলের তারা কিন্তু, যেহেতু সরকারি হাসপাতালে সেই ক্যান্সার আধুনিক চিকিৎসাগুলোর একটু ঘাটতি রয়েছে, তো তারা চেষ্টা করে যে কোথায় বেটার ট্রিটমেন্টটা পাওয়া যায়, সেই জন্য তারা প্রাইভেট সেক্টরে যায়। সো এইখানে হয়তো স্ট্যাটিস্টিক্যালি একটু ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু আমি অবশ্যই বলবো যে সময় এসছে
নেশন ওয়াইড একটা প্রপার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ক্যান্সার রেজিস্ট্রি এগুলো এস্টাবলিশ করা খুবই জরুরি। জি, অবশ্যই আপনি যে কথাটি বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বোধহয় চিকিৎসার এই জায়গাটি যেখানে প্রতিরোধ নিয়ে কাজ করা যায় এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আর্লি ডায়াগনোসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম বলে একটি ব্যাপার আছে যেটি একটু আগে আপনি বলছিলেন। এক্ষেত্রে আমাদের শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মধ্যে একটা পার্থক্য থাকে সবসময়, সেখানে সামাজিক কুসংস্কারও কাজ করে এবং রোগীকে চিকিৎসকের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও একটা বাধা কাজ করে। আপনি কি মনে করেন যে সেটি কি আমাদের ক্যান্সার রোগীদের বিভিন্ন যে স্টেজের মধ্যে পাওয়া যাচ্ছে সেইটা অবস্থার পিছনে একটা দায় হিসেবে কাজ করে কিনা? অবশ্যই কাজ করছে, অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে শহরে আর গ্রামে যে দুই রকম তা কিন্তু না। বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রাম সব জায়গায় একই প্রবলেম। সেটা হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং বলতে যেটা আমাদের ডক্টররা বুঝান যে হাত দিয়ে চেক করলে হয়ে গেল, কিন্তু আমি হাত দিয়ে চেক করে যখন একটা ব্রেস্টের চাকা পাচ্ছি ইটস অলরেডি টু লেট। সেখানে সার্ভাইভালের কোনো বেনিফিট আসলে রইল না। সো ব্রেস্ট ক্যান্সারের ট্রু সার্ভাইভাল যেটা আমরা ওই যে পিঙ্ক অক্টোবরে যে আমরা সেলিব্রেট করি এক মাস জুড়ে, যে ব্রেস্ট ক্যান্সার বিভিন্ন প্রোগ্রামগুলো করছি, সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি, এটার মূল প্রতিপাদ্য বিষয়টাই ছিল ম্যামোগ্রাম বা ব্রেস্টের এক্সের মাধ্যমে স্ক্রিনিং করে ব্রেস্ট ক্যান্সারের আমরা প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারি, যা কিনা পরবর্তীতে সিম্পল কোনো ট্রিটমেন্টের মাধ্যমে পরবর্তীতে চিকিৎসা শেষে তার বেঁচে থাকার হারটা সিগনিফিকেন্টলি বাড়ানো যায়। এই মেসেজটাই কিন্তু সারা বিশ্বে ছড়ানোর জন্যই কিন্তু পিঙ্ক অক্টোবর চালু হয়েছে। বাংলাদেশে আমি এসে দেখলাম এখানে টোটালি ডিফারেন্ট। এখানে সবাই বলছে, ইভেন আমাদের অনেক সিনিয়র ডক্টরও বলছেন যে হাত দিয়ে চেক করেন, জীবন বাঁচান। এটা কি করে সম্ভব? তার তো অলরেডি এর মধ্যে টিউমার হয়ে গেছে। সো ম্যামোগ্রামের বেনিফিটটা হচ্ছে যে ক্যান্সারটা হাতে পাওয়ার আগেই ইউ কুড সি যে ম্যামোগ্রামের ছোটো ছোটো মাইক্রোক্লাসিফিকেশন বা একটি স্পিকুলেটেড লিশন যেটা খুবই ছোটো, যেটা আল্ট্রাসাউন্ডে পাওয়া যেতে পারে, তখন একটা আল্ট্রাসাউন্ড গাইডেড কোরবাপসি করে কিন্তু রোগটা নির্ণয় করা যায়। এবং সিম্পল একটা সার্জারি যেটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট না ফেলে ক্যান্সারের চিকিৎসা করা যায়, এবং অনেকের ক্ষেত্রে তখন কেমোথেরাপিও লাগে না বা অন্যান্য থেরাপি ড্রাগসগুলো লাগছে না। তাহলে কি হচ্ছে, এদের বেঁচে থাকার হারটা কিন্তু স্ট্রেট অ্যাওয়ে অলমোস্ট 100% হয়ে যাচ্ছে। সো 99 আর 100 দ্যাট ইজ নট মাচ ডিফারেন্স। সো এই ক্ষেত্রে আমাদের এই যে রোগটাকে প্রাথমিক পর্যায়ে ধরাটাই হচ্ছে বড় সাফল্য। সেখানেই স্ক্রিনিংয়ের মূল সাকসেসটা রয়েছে, যেটা কিনা শুধু ম্যামোগ্রামের মাধ্যমেই সম্ভব। এবং আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু আমার প্রায় 2250টা পেশেন্টের ডাটাতে আমরা দেখতে পেয়েছি এস ভেরিয়েশনের যে ক্যান্সারের ইনসিডেন্সটা, সেখান থেকে আমি বলবো যে 35 বছর থেকে বাংলাদেশি মেয়েদের বছরে একবার হলেও ম্যামোগ্রাম করা উচিত। এটা কোনো সিমটম হওয়া লাগবে না, চাকা নিয়ে আসতে হবে না বা অন্য কোনো কিছু না। ফিমেল অ্যান্ড 35 এই দুটো ক্রাইটেরিয়া হলে আমি বলবো যে তাদের ব্রেস্টের স্বার্থে, জীবনের স্বার্থে, পরিবারের স্বার্থে বছরে একবার ম্যামোগ্রাম করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন। আমার মনে হয় আমাদের যারা দর্শক আছে তারাও এই নতুন ধারণাটি পেয়ে গেছেন যে স্ক্রিনিংয়ের কতটা গুরুত্ব আছে। আমরা এর পাশাপাশি শুনি আলট্রাসনোগ্রাম করার কথা, এই ব্যাপারটি কতটুকু গুরুত্বপূর্ণ? আলট্রাসাউন্ড ব্রেস্ট স্ক্রিনিংয়ের কোনো টুল না। ওয়ার্ল্ডে রিকগনাইজ যে 26টা দেশের কথা বললাম, সেখানে কিন্তু ম্যামোগ্রামের মাধ্যমেই স্ক্রিনিং করা হয়। তবে অবশ্যই ম্যামোগ্রামে যদি কোনো প্রবলেম খুঁজে পাওয়া যায় অথবা হাতে ফিজিক্যাল চেক আপে কোনো প্রবলেম খুঁজে পাওয়া যায়, তখন ম্যামোগ্রামের পাশাপাশি সেকেন্ড টেস্ট হচ্ছে আলট্রাসাউন্ড স্ক্যান, এবং তারপরে যেটা আসছে অবশ্যই এফএনএসি না, যেটা বাংলাদেশে এখনও আমাদের ডক্টররা রিকমেন্ডও করছেন, প্র্যাকটিসও করছেন, যেটা কিনা অবশ্যই ভুল ডায়াগনোসিস, অপ্রতুল ডায়াগনোসিসের জন্য একটা বড় কারণ, এবং এটা পেশেন্টের জীবনের ক্ষতি হয়ে দাঁড়ায়। সেখানে ম্যামোগ্রাম আলট্রাসাউন্ডের পরবর্তী যদি কোনো প্রবলেম থাকে, টেস্টটাই হবে আলট্রাসাউন্ড গাইডেড অর ক্লিনিক্যাল কোর বায়োপসি। জি, আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মেসেজটির জন্য। তো এই যে আমাদের যারা রোগী আছে এবং যারা এই ধরনের সমস্যায় পড়ার ঝুঁকিতে আছে, তাদের মধ্যে আপনি বলছেন যে 35 বছর বা তদূর্ধ্ব যারা আছে তাদের ক্ষেত্রে, পাশাপাশি আমরা শুনি যে কিছু কিছু রোগী আছে বা যাদের ক্যান্সারের ঝুঁকিটা একটু বেশি, সেই ব্যাপারটা একটু জানতে চাই, কাদের আসলে ঝুঁকিটা বেশি, কাদের স্ক্রিনিং এর আগেও করা উচিত বলে আপনি মনে করেন? অ্যাভারেজ পপুলেশন বেসড, মানে একটা এলাকার যতগুলো মেয়ে 35 বছর, তাদেরকে কোনো ঝুঁকি টুকি হিসাব নেওয়ার দরকার নেই, তাদের প্রত্যেকেরই বছরে ম্যামোগ্রাম করার রিকমেন্ডেশন আমি করব। যদি বছর একবার নাও পারে 2 বছরে রিকমেন্ড করব। এর বাইরে আরও কিছু ঝুঁকি রয়েছে। টোটাল ব্রেস্ট ক্যান্সারের মধ্যে 5 to 10% ম্যাক্সিমাম কেস থাকবে যাদের
ফ্যামিলিতে অনেকগুলো ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি থাকবে বিভিন্ন এজ গ্রুপে আত্মীয় স্বজনের মধ্যে, অথবা মেল ব্রেস্ট ক্যান্সার বা পুরুষদের যে ব্রেস্ট ক্যান্সার হয় সেটাও একটা হিস্ট্রি থাকতে পারে, অথবা ব্রেস্ট ক্যান্সারের সাথে ওভারি ক্যান্সার ফ্যামিলি মেম্বারদের কেউ না কেউ এদের থাকতে পারে। এদের ক্ষেত্রে মিন করা হয় যে জেনেটিক মিউটেশন, তাদের রক্তে পার্টিকুলার কিছু জিন রয়েছে যেটা কিন্তু পুলিশ অফিসারের মতো। আমাদের সোসাইটিতে পুলিশ অফিসাররা যদি করাপ্টেড হয়ে যায়, যেরকম ওসি প্রদীপ এক আর্মি অফিসারে মেরে ফেললো চিটাং, ইউ রিমেম্বার দ্যাট স্টোরি, সেরকম বডির কোষের ভিতর বা ব্রেস্ট ক্যান্সারের কোষের ভিতরে কিছু পুলিশ অফিসার আছে। ওরা কী করে বডির ইন্টারনাল ফাংশনটাকে ডিসিপ্লিনটাকে মেনটেন করে। যেমন আমি এক্সাম্পল দিলাম BRCA1 BRCA2 জিন্স, আরও কিছু রয়েছে। এই পুলিশ অফিসারগুলো যখন মিউটেটেড হয় বা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, যেরকম ঘুষ খাওয়া শুরু করলো, সেরকম ওইগুলো যদি ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় তখন আর ওই বডির কোষগুলোর ইন্টারনাল ডিসিপ্লিন মেনটেন করতে পারছে না। তখন কী হলো, ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হলো কোষগুলো, তারপরে একটু এবড়ো থেবড়ো সাইজ হয়ে গেল, তারপরে একটা ভেঙে দুটা ভেঙে চারটা, আটটা। এটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই যে বৃদ্ধি পাচ্ছে অনিয়ন্ত্রিত বৃদ্ধি ওই কোষগুলো, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সার। সো জেনেটিক মিউটেশনের মাধ্যমে, এবং কমনলি হচ্ছে BRCA1 অ্যান্ড BRCA2 মিউটেশন, এছাড়া আরও কিছু রয়েছে কিন্তু এটাই বেশি কমন। এখান থেকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কিন্তু টোটাল ক্যান্সারের 5 to 7 ম্যাক্সিমাম 10%। সো ওটাও একটা রয়েছে। আর এছাড়া যেই আননোন জিন্স কিছু রয়েছে, আমরা তো জানি না, সবগুলো তো আমরা আবিষ্কারও করিনি। সুতরাং কোনো ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেন মা বোন, এদেরকে যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে বিলো 40, তাহলে বাকি ফ্যামিলি মেম্বারদের, মেয়েদের, ছেলেদের না, তাদের রেগুলার চেক আপের প্রয়োজন রয়েছে। ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যদি ফ্যামিলি মেম্বার BRCA মিউটেশন পজিটিভ হলো, একটা মেয়ের বয়স 25, আরেকটা মেয়ের, তার যদি জেনেটিক টেস্ট করে দেখা গেলো, ঢাকায় এগুলো নিয়মিত হচ্ছে টেস্টগুলো, সেখানে যদি ওর মিউটেশন পাওয়া যায়, তখন তাকে, যেহেতু শিষ্ট ইয়াং, ইউ ক্যানট ডু এ ম্যামোগ্রাম, 35-এর নিচে ম্যামোগ্রামের আসলে খুব একটা রোল নেই, তখন তাদেরকে আমরা MRI ব্রেস্ট করতে পারি। এটাও আরেকটা ওয়ে, ওই এক্সেপশনাল কেসগুলোর ক্ষেত্রে MRI বছর একবার করে আমরা চেক আপে রাখতে পারি। সো দেয়ার আর লটস অফ অপশনস অফ ডিফারেন্ট টাইপস। আই হোপ আই মেড মাইসেলফ ক্লিয়ার। জি, অবশ্যই খুবই সুন্দর একটি মেসেজ আপনি দিয়েছেন। এ নিয়ে আমরা আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার অগ্রগতি, এবং আমাদের সাথে আছেন ডাক্তার SK ফরিদ আহমেদ। আমরা শুনছিলাম ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার বর্তমান অবস্থা, এবং সেখানে স্ক্রিনিংয়ের কথা শুনছিলাম। আমরা জেনেছি যে এখানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও হয়। তো এই যে এই রোগটি হচ্ছে, এই রোগের ক্ষেত্রে একটি কথা তো ইদানিং শোনা যায় যে হ্যাঁ, এটি পুরোপুরি নিরাময়যোগ্য। এই নিরাময়যোগ্য শব্দটি যখন ব্যবহার করা হয় তখনই বলা হয় যে উন্নত বিশ্বে। আমাদের দেশে এই রোগটি কি নিরাময়যোগ্য? কারণ আপনি একটু আগেও বলেছিলেন যে বিভিন্ন স্টেজে পাওয়া যায় এবং স্টেজগুলোর ক্ষেত্রে এর সমাধানগুলো কাজ করে। তো সেই বিষয়টা একটু জানতে চাই। বাংলাদেশের, আমি শুরুতেই বলেছি, আমাদের কোনো ক্যান্সার রেজিস্ট্রি, ক্যান্সার ডাটাবেজ নেই, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ক্যান্সার, যেহেতু তারা দেরিতে আসছে স্টেজ 3-তে, তাদের চিকিৎসা শেষে একটা পর্যায়ে তাদের যে ক্যান্সারের সাথে রিলেটেড হয়ে মারা যাচ্ছে, প্রায় টোটাল ক্যান্সারের 40 to 50% মারা যাচ্ছে বাংলাদেশে অ্যাভারেজ, যেই স্টেজে আসুক। আর আমি আমার পার্সোনাল, আমার যে প্র্যাকটিস, যেটা আমি 7 বছরে বাংলাদেশে করছি, আমি তো একবার NHS থেকে আর্লি রিটায়ারমেন্ট দেশে চলে আসছি, এখন আমি দেশে প্র্যাকটিস করছি। সেখানে আমি আমার 250টা বা কিছু বেশি হবে পেশেন্টের মধ্যে, বেশিরভাগ পেশেন্ট আল্লাহর মধ্যে ভালো আছে 7 বছরে। কিছু পেশেন্টকে তো হারিয়েছি, এটাকে তো আল্লাহর উপর আমাদের কেউই, আমাদের হাত নেই, কিছুই করতে পারবো না। সেটা অবশ্যই ডিপেন্ড করছে তারা কোন স্টেজে আসছে, তাদের টিউমার বায়োলজি, ক্যান্সারের অ্যাগ্রেসিভনেসটা কীরকম, যেটাকে আমরা ইমিউনোহিস্ট্রি কেমিস্ট্রির মাধ্যমে জানতে পারি। তাদের ক্যান্সারটা কয়টা লিম্ফ নোড পজিটিভ ছিল শুরুতে, ক্যান্সারটা গ্রেড, পেশেন্টের এইজ, এই কতগুলো ফ্যাক্টর রয়েছে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর একদম ইয়াং এজ ক্যান্সার, যেগুলো আমার প্রায় 300-রও বেশি ব্রেস্ট ক্যান্সার বিলো 30 বছরের নিচে, মানে 20 থেকে 30 বছরের মধ্যে এই এতগুলো ইয়াং এজ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমার নিজেরই আছে। তো আমি শিওর আমার মতো যারা বাংলাদেশে যারা ব্রেস্ট সার্জারি করছেন তাদেরও নিজস্ব ডাটাবেজ রয়েছে, এবং এগুলো অ্যাড করলে দেখা যাবে যে আসলে ইয়াং এজ ক্যান্সারের হারটা বাংলাদেশে বিলাতের তুলনাতেই বেশি। এবং বাস্তবতা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসা নিরাময়যোগ্য। বাংলাদেশের পেশেন্টরা অনেকেই আছে আমার 6-7 বছরের লালের মধ্যে ভালো আছে,
একদম ভালো আছে, কারণ আমি তাদের রেগুলার চেক আপ করছি, অ্যান্ড আই ট্রিট দেম অ্যাজ মাই ফ্যামিলি মেম্বার্স বিকজ উই আর ভেরি ওয়েল কানেক্টেড। সো সেই বেসিস আমি বলবো যে বাংলাদেশে কিন্তু আসলেই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা সঠিকভাবে করার মতো অ্যাবিলিটি রয়েছে, এবং ইংল্যান্ডে আমরা যেভাবে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসাগুলো দেই সেটার হুবহু একই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আমরা বাংলাদেশে দিতে পারছি। হয়তো সব জায়গায় পারছি না, হয়তো প্রান্তিক পর্যায়ে দিতে পারছি না, এবং এটার কারণে ছিল আমি যখন বিলাত থেকে বাংলাদেশে আসলাম আমাকে তো কোনো গভর্নমেন্ট হসপিটালে এন্ট্রিও দিত না, এবং কোনো একটা পলিটিক্যাল ট্যাগ দিয়ে আটকে রাখতো, কোনো কনফারেন্সে যেতে দিত না, কোনো রিসার্চ পেপার পাবলিশ করতে দিত না। এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আমাদের দেশের, এভরিথিং ইজ পলিটিসাইজড, এগুলোর কারণে আমরা যারা বাইরে থেকে এসে আমাদের এক্সপার্টিসটাকে দেশে এস্টাবলিশ করতে যাই সেগুলো কিন্তু আমাদের করতে দিত না। এখন না পরিস্থিতি একটু চেঞ্জ হয়েছে, এবং হতে পারে ভবিষ্যতে আমাদের অ্যাবিলিটি যে এক্সপার্টিসটা যেটা আমরা বিদেশ থেকে নিয়ে এসেছি সেটা যদি আমরা আমাদের ভবিষ্যৎ মেডিকেল এডুকেশন ট্রেনিংয়ে কাজে দিতে পারি তাহলে অনেক বেশি ট্রেন্ড আপ ক্লিনিশিয়ান আমরা তৈরি করতে পারবো, যারা কিনা শুধু শহরে না প্রান্তিক পর্যায়ে যেও সে আধুনিক চিকিৎসাগুলো দিতে পারবে। তার মানে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের আধুনিক চিকিৎসা দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, এবং এটা ফার্দার এক্সপানশন ফ্রম সেন্টার টু পেরিফেরি পুরোটাই আমাদের করার ক্যাপাসিটি ইনশাআল্লাহ ভবিষ্যতে ডেভেলপ করবে, এবং সেই আশা আমরাও করি, অবশ্যই আমাদের প্রান্তিক অঞ্চলে যারা আছে তাদের কথা চিন্তা করে। তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাপনার যেটি গত 10 থেকে 15 বছরে অগ্রগতি হয়েছে এটা আমরা আমাদের কাগজে কলমে দেখতে পাই, কিন্তু বাস্তবিক চিত্রটি কীরকম, বাস্তবিক চিত্রটি কি উন্নত বিশ্বের কাছাকাছি কিনা? দুঃখজনক হলো সত্যি, এন্টারলি অপোজিট ইজ ট্রু। গত 15 বছর যেটা করা হয়েছে, আমি তো বাইরে বললাম 26 বছর পার করে এসেছি, আমি লাস্ট 7 years অন অ্যান্ড অফ, আর এখন গত 3 বছর হলো একবারে চলে আসছি। সো আই হ্যাভ সিন বোথ সাইড অফ দ্য ওয়ার্ল্ড। আমি বিলাতে দেখেছি, বাংলাদেশে দেখেছি, এবং বিলাতের আমি ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের স্ট্র্যাটেজি পলিসি প্রসিডিউর কমিটির চেয়ারম্যান ছিলাম, ইলেক্টেড চেয়ারম্যান 9 years. সো আই ক্যান কম্পেয়ার। সেখানে আমি দেখতে পেয়েছি যে কোনো কারণে একটা ডেলিবারেট একটা ছিল, অ্যাটেম্প ছিল গভর্নমেন্টের, যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কত নিচে নামানো যায়, সেটা মেডিকেল এডুকেশন বলেন, ট্রেনিং বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছু গ্র্যাজুয়ালি কয়েকটা বিল্ডিং হয়েছে, দ্যাটস অ্যাবাউট ইট। এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করলে কার লাভ বেশি? আমাদের পেশেন্টের তো অসুখ বিসুখ হচ্ছেই, তখন তারা কি হচ্ছে বাইরের দেশের দিকে চলে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি বাংলাদেশ হেলথ সেক্টরে সিএনএনের রিপোর্ট অনুসারে $9 billion যেটা ইন্ডিয়া আর্ন করতো, সেটার $7.5 billion দিত বাংলাদেশিরা হেলথ ট্যুরিজমের জন্য। এবং এটা কোভিডের আগের বছরের রিপোর্ট, ওদের টার্গেট ছিল 3 গুণ বাড়াবে। তার মানে বাংলাদেশের টোটাল হেলথ বাজেটের 60-70% ওরা খেয়ে ফেলতো। সো এটা ইটস নাথিং রং অ্যাবাউট, কারণ তারা তো তাদের বিজনেসটা দেখবে। কিন্তু আমরা যদি দেশপ্রেমিক হয়ে থাকতাম তাহলে আমরা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপ করার চেষ্টা করতাম, আমাদের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করতাম, আমরা পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন ট্রেনিং এগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করতাম। কিন্তু সেটা না করে ইচ্ছা করেই বা যে কোনো কারণেই কাউকে খুশি করার জন্য হয়তো এই স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এবং এর পাশাপাশি যে আমাদের মিডিয়াগুলোতে কোথাও একটা চিকিৎসা ভুল হলে সবাই লাইন দিয়ে এই যে শেষ করে ফেললো, এবং হয়তো একটা ছেলে মারা গেল, হয়তো মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে হাসপাতালে আসলো, ছেলেটা ডাক্তারের কিছু করারও নাই, মারা গেল, ব্যাস সাথে সাথে 10 জন ক্যামেরা নিয়ে হাসপাতাল দেখাচ্ছে এই ভুল চিকিৎসায় ছেলেটা মারা গেছে। এবং এক্সপার্টকে ছেলেটার বাবা বলতেছে যে এরকম একটা ছেলে ডাক্তার এসে ইঞ্জেকশন দিছে, ও মারা গেছে এরপরে। তো এগুলো আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এখানে ইটস এ কোঅর্ডিনেটেড ইফেক্ট, হয় কি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। তার মানে আমি এটা বলছি না যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা যারা দিচ্ছে ভুল হচ্ছে, অবশ্যই হচ্ছে, এবং সেটা থেকে রেকটিফাই করার সুযোগ আমাদের রয়েছে এবং করতে হবে, এবং এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এছাড়া এখানে যে আমরা ইংল্যান্ডে যেরকম জেনারেল মেডিকেল কাউন্সিল রয়েছে, ডক্টর যে ইম্পর্টেন্ট পেশেন্টস রাইট, পেশেন্ট সেফটি, এগুলোকে মনিটর করার জন্য ডক্টরদের যে রেগুলেট করে এই সিস্টেমগুলো এখানে ওয়েল প্লেসড। বাংলাদেশে এসে দেখলাম এখানে একটা বিএমডিসি আছে, এরা ইভেন ফেক ডক্টরদের রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে, কিন্তু এদের সেই জনবল বা ইচ্ছা আছে হয়তো, কিন্তু অতটা জনবল বা এরকম অ্যাবিলিটি নাই। সেই ফেক ডক্টর যারা এমবিবিএস তো দূরের কথা, হয়তো স্কুল পাশে করে নাই, তারা প্রান্তিক পর্যায়ে বড় বড় ডাক্তার সেজে যা ইচ্ছা তাই চিকিৎসা করে যাচ্ছে, এবং ইদানিং ধরাও পড়ছে দেখা যাচ্ছে কিছু এটা মোটে অপ্রতুল, টিপ অফ দ্য আইসবার্গ, এটুকু ধরা না ধরা সমান। সুতরাং এই জিনিসগুলো কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার দরকার রয়েছে, এবং আমি শিওর এগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের দেশের ওভারঅল ডেভেলপমেন্ট সব সেক্টরের পাশাপাশি স্বাস্থ্য খাতটাও আমরা বিশালভাবে
পরিবর্তন আনতে পারবো, এবং এখানে পলিসি মেকারদের একটা বিশাল রোল রয়েছে। অবশ্যই। এবং আপনি যে কথাটি বলছিলেন যে আপনি যেমন উন্নত বিষয়ে কাজ করে এসেছেন এবং সেই অভিজ্ঞতাটি আমাদের দেশে কাজে লাগাচ্ছেন, এরকম অনেকেই চায় যে তার একটা বাইরের দেশের এক্সপোজার হোক এবং সে উন্নত ট্রেনিংটা নিয়ে এসে এবং দেশে কাজ করুক। তো এই ব্যাপারে এখনো কিছুটা সদিচ্ছার অভাব দেখা যায় নীতি নির্ধারকদের। আপনি কি মনে করেন যে এই জায়গাটা থেকে আরও কাজ করা প্রয়োজন? আমাদের দেশে যেহেতু অনেক ধরনের সার্জন আছে এবং অঙ্কোলজিস্ট আছে, তাদের ক্ষেত্রে কতটুকু সুযোগ দেওয়াটা জরুরি বলে মনে করেন? ধন্যবাদ। আমি এদেশে এসে দেখেছি যে কোনো একটা অজ্ঞাত কারণে যারা ফরেন ডিগ্রিজ, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিজ বা এক্সপার্টিস নিয়ে আসছে, তাদেরকে কেন যেন আটকে রাখার চেষ্টা করা হয় এবং এরকমভাবে হাইলাইট করা হয় যে আমাদের দেশের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিজ অ্যানাফ, বাইরের ডিগ্রির কী প্রয়োজন রয়েছে। ইভেন প্ল্যাব সেন্টার বা MRCS এই সেন্টারগুলো করার ক্ষেত্রেও আশেপাশে দেশগুলো লুফে নিচ্ছে, আমাদের সেটা পিছিয়ে ছিল। এগুলো হয়েছে তো বিগত 15-17 বছর, তার আগেও ছিল। তো এগুলো থেকে আমাদের চেঞ্জ হয়ে আসতে হবে, কারণ ওয়ার্ল্ড এখন গ্লোবালাইজেশনের কারণে অনেক ছোট হয়ে গেছে। আমি বাংলাদেশ থেকে বাইরের দেশে যে কোনো জায়গায় কানেক্ট করতে পারছি, এবং যে কোনো আমাদের দেশে কোনো চিকিৎসা ভুলও থেকে থাকে, প্রেসক্রিপশনের সাথে সাথে বাইরে চলে যাচ্ছে, অ্যান্ড দে ক্যান বি রেকটিফাইড অ্যান্ড মডিফাইড, দে ক্যান সি ইট। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা রয়েছে এর মধ্যে মেডিকেল এডুকেশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সেখানে শুধু ডক্টর না, আদার অ্যালাইড মেডিকেল ফোর্সেস সবাইকেই যদি একটা সিলেক্টিভ কিছু অংশ বাইরে পাঠানো হয় একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে, এবং তারা কিছুটা ট্রেনিং নিয়ে চলে আসে, সেই এক্সপার্টিসটাকে তারা আবার দেশে কাজে লাগানোর যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমি বলবো দেশ অবশ্যই যে মডার্ন মেডিকেল ম্যানেজমেন্টের যে আদার ফ্যাসিলিটিস উন্নত বিষয়ে দিতে পারছে, আমরা সেটা কেন দিতে পারবো না? অবশ্যই পারবো। অবশ্যই। সেই ক্ষেত্রে থেকে একটু আবার জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা যখন কাজ করা শুরু করেছি এবং আমরা দেখেছি গত 30 বছরে যেরকম অবস্থা ছিল সেখান থেকে এখন একটু পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অবস্থানটি হচ্ছে গিয়ে অপারেশন বা সার্জারির ক্ষেত্রে। আগে বলা হতো যে এটি পুরো ব্রেস্ট কেটে ফেলতে হবে, এখন বলা হয় যে না, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে হবে। দুটোর ক্ষেত্রে গুণগত মান এবং হচ্ছে গিয়ে পরবর্তী সময়ের যে ফলাফলগুলো, এগুলোতে কোনো পরিবর্তন এসেছে কিনা? ধন্যবাদ। আমি বাংলাদেশে মডার্ন ব্রেস্ট ক্যান্সার সার্জারি, যে অঙ্কোপ্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জারির এই প্রচলনগুলোকে আমি এস্টাবলিশ করেছি, অনেকে ট্রেনিংও দিয়েছি। 14 জন ডক্টরকে আমি নিয়ে গেছি 7-8 বছর একজন একজন করে ইংল্যান্ডে আমার সেন্টারে। তারা ট্রেন্ড আপ হয়ে দেশে ফেরত এসছে, এবং 7টা বছর নিরবিচ্ছিন্নভাবে আমি আমার সাথে যারা কাজ করেছে তারা ট্রেন্ড আপ হয়ে তারাও ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছে। কিন্তু আমি আগেই বলেছি, ডেলিবারেটলি আমাকে আটকে রাখা হয়েছিল গভর্নমেন্ট হসপিটালে বা ইনস্টিটিউশনে যে ট্রেনিং দেওয়ার। এখন হয়তো সেটা চেঞ্জ আসবে ইনশাল্লাহ। তাহলে আমি যেটা বলবো যে এই বাংলাদেশে এই পরিবর্তনগুলো এসছে এবং আরও আসবে ইনশাল্লাহ। এখন ন্যারোইং ইট ডাউন টু ব্রেস্ট সার্জারি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরা হতো বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে ম্যাস্টেক্টমি, মানে ব্রেস্টটা ফেলে দিতে হবে, বগলের সমস্ত নোটগুলো ফেলে দিতে হবে, যেটাকে আমরা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স বলছি। এবং ব্রেস্ট ক্যান্সার মানে সবাইকে কেমোথেরাপি দিতে হবে, রেডিওথেরাপি দিতে হবে, যেটা আমরা ছোটোবেলায় MBBS পড়ার সময় মনে আছে এটা মুখস্থ করতাম। এবং আমি এই 26 বছর পর বিলাত থেকে এসে দেখি যে একই গদবাধার সিস্টেম ট্রিটমেন্ট যাচ্ছে, এটা তো চলতে পারে না। সো সার্জারির কথা যেটা বলছি, ক্যান্সার যদি ছোটো হয় বা বড় ক্যান্সার কেমো দিয়ে ছোটো করে, তার আগে একটা হাইড্রোজেন মার্কার ক্লিপ, যেটা আমি বানাচ্ছি, প্রথম আমার ফ্রেন্ডের ওয়াইফ ছিল 7 বছর আগে পেয়েছিল, সেটাতে লোকেট করি, ক্যান্সারটা ছোটো হয়ে গেল। পরে একটা অপারেশনের দিন একটা ওয়্যার দিয়ে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে লোকেট করে ওয়্যার গাইডেড ওয়াইড লোকাল করে দিলাম, ব্রেস্টটা সেফ হয়ে গেল। একইভাবে ছোটো ক্যান্সার ব্রেস্ট ফেলার কোনো প্রয়োজন নাই, আমরা সিম্পলি ওয়াইড লোকাল এক্সিশন অ্যান্ড লেভেল 1 অঙ্কোপ্লাস্টিক রিকনস্ট্রাকটিভ টেকনিকের মাধ্যমে ব্রেস্টটাকে রিশেপ করে দিলাম। এবং যদি অ্যাক্সিলারটা ক্লিনিক্যালি মানে হাত দিয়ে নর্মাল থাকে এবং আল্ট্রাসাউন্ড যদি নর্মাল থাকে, তাহলে অ্যাক্সিলার ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই। সিম্পলি ডুয়াল ট্র্যাকার ডাই টেকনিক অথবা আইসোটোপ ইঞ্জেকশনের মাধ্যমে, যেটা টেকনিশিয়াম 99 আইসোটোপ ইউজ বাংলাদেশে হচ্ছে কিছু সেন্টারে, আমরা যদি লোকেট করে লিম্ফ নোডগুলো কয়েকটাকে বের করে নিয়ে আসি, এটাই কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, সো কেন আমরা এটা করবো, কোশ্চেনটা এখানে আসছে। ওয়ার্ল্ডের যতগুলো পপুলেশন বেজে স্টাডি করা হয়েছে ব্রেস্ট ক্যান্সার সার্জারির, যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, কোনো স্টাডিতে 1 লক্ষ পেশেন্ট, কোনো স্টাডিতে 60,000, 70,000, 40,000, এরকম করে বিভিন্ন দেশে যে ক্যান্সারের পেশেন্টগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক গ্রুপের ব্রেস্ট ফেলে দিয়েছে, আরেক গ্রুপের ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা হয়েছে। এরপরে বাকি ট্রিটমেন্ট শেষ করা হয়েছে, তারপরে লং টার্ম ফলো আপ করা হলো। তারপরে দেখা যাচ্ছে মাস্টেক্টমি পেশেন্টদের ক্যান্সার ফেরত আসতেছে তাড়াতাড়ি, তারা মারাও যাচ্ছে একটু তাড়াতাড়ি তুলনামূলকভাবে, এবং অঙ্গহানির কারণে শারীরিক মানসিক দাম্পত্য জীবনের একটা বিশাল ঝামেলা
হয়ে যাচ্ছে। এটার পাশাপাশি কম্পেয়ার করে দেখা গেছে ব্রেস্ট কনজার্ভিং সার্জারিতে ক্যান্সার রিকারেন্স বা ফেরত আসার ঝুঁকি কম তুলনামূলকভাবে, তারা বেশি দিন সুস্থ থাকছে, ভালো থাকছে তুলনামূলকভাবে, এবং শারীরিক মানসিক দাম্পত্য জীবনের যে একটা কোয়ালিটি অফ লাইফের যেটা ইমপ্রুভমেন্ট সেটাও মেনটেন হচ্ছে। সো আপনার যদি সম্ভাবনা থাকে, যদি সম্ভব হয় যে ব্রেস্টটাকে আমরা সেভ করতে পারবো, তাহলে অবশ্যই করা উচিত। কিন্তু কি হচ্ছে, আমাদের দেশের বড় বড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনের যারা চেয়ারম্যান বসে আছেন, দলবাজ হিসেবে এতদিন বসেছিল, বিভিন্ন কনফারেন্সে আমার সাথে কনফ্রন্ট হয়েছে, তারা তাদের ডাটা দিচ্ছে, তাদেরকে ট্রেনিং দিয়ে বলছে যে ম্যাস্টেক্টমি হচ্ছে বেস্ট অপশন, আর ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করলে বিশাল ঝুঁকি, ডিজাস্টার হয়ে যাবে, এই শব্দগুলো ইউজ করে। এবং পেশেন্টরা যখন সাফারার হয়ে আমার কাছে আসে, আই ফিল স্যাড যে আমরা এডুকেটেড ডক্টর হয়ে আমরা কী করে আমার পেশেন্টকে ডেইলি বেসিস ক্ষতি করছি। আমি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে দেখি, আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, এবং আমি আমার জ্ঞানটাকে মডার্নাইজ না করার মাধ্যমে আমার রোগীগুলো ক্ষতি করছি, সেটাও তো কিন্তু এক ধরনের মার্ডার। সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর ওই প্রসঙ্গটা রিলিজিয়াস পার্সপেক্টিভ বাদ দিয়ে যদি আমরা নর্মাল সোসাইটির একটা সামাজিক যে এক দায়বদ্ধতা রয়েছে, সেই বিষয়ে চিন্তা করি যে আমরা তো হিপোক্রেটিক ওথ নিয়েছি যে ফার্স্ট ডু নো হার্ম, একটা রুগীকে যদি ভালো করতে না পারি, ক্ষতিটা যেন না করি। কিন্তু আমরা কিন্তু মনে করছি যে আমরা সব জানি, সব পারি, কারণ 40 বছর আগে ধ্যান ধারণা পড়াশোনায় বসে আছি। দুনিয়া কত আগে গেছে সেটা আমরা দেখতেও পাচ্ছি না। তো আমি যে কথাগুলো বলি, এই জন্য আই এম অলরেডি কনসিডার্ড amongst our surgical colleagues as a bad boy, but I don't care because I'm here for my patients. আমার দেশের মানুষদের জন্য কিসে ভালো হবে সেটা ইম্পর্টেন্ট, নট টু স্যাটিসফাই somebody sitting higher up. জি, অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি, এবং আমাদের সাথে আছেন ডাক্তার এস.কে. ফরিদ আহমেদ। আমরা শুনছিলাম ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় বাংলাদেশের যে অগ্রগতি, সেখানে এই যে চিকিৎসা ব্যবস্থাপনা এবং সেখানে সার্জারির যে একটা ভূমিকা আছে সেই ব্যাপারটি। তো যখন এই রোগটি ধরা পড়ার জন্য কিছু ডায়াগনস্টিক টুল থাকে, সেই ব্যাপারটি একটু জানতে চাই যে কোন ধাপে ধাপে পরীক্ষাটি করে বা কোন পরীক্ষাগুলো করে এই রোগটিকে নির্ণয় করা হয় এবং পরবর্তীতে তার সার্জারি এবং অন্যান্য যে বিভিন্ন ব্যবস্থাপনা আছে সেগুলোর ব্যাপারে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রেস্টে যদি কোনো চাকা বা আকৃতিগত কোনো পরিবর্তন বা নিপল দিয়ে পানি পড়ছে, যে কোনো ধরনের সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আসে, আমরা একটা হিস্ট্রি এক্সামিন করার পরে প্রথমে যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে ম্যামোগ্রাম, যদি পেশেন্টের বয়স 35 এবং তার উপরে হয়। এবং তারপরে আমরা একটা আল্ট্রাসাউন্ড করব, এবং হাতে ম্যামোগ্রামে অথবা আল্ট্রাসাউন্ডে যদি কোনো সন্দেহজনক পরিবর্তন দেখা যায়, আমরা একটা কোর বায়োপসি করব। আমি আগেই বলেছি যে এফএনএসি অবশ্যই আমাদের সরে আসতে হবে। কোর বায়োপসির বেনিফিটটা হচ্ছে আমরা এটার সঠিক ইনফরমেশনটা পাবো, যেটা আমরা হিস্টোলজি বলছি, এবং এর পাশাপাশি যদি ক্যান্সার ধরা পড়ে সেটার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যে ক্যান্সারটার মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনগুলো আছে কি নাই, HER2 প্রোটিন আছে কি নাই, এগুলো আমাদের জানতে হবে, যেটা আমাদের ক্যান্সার চিকিৎসার ধরনটা ডিকটেট করতে হেল্প করে। যেরকম কোন পেশেন্টকে আমরা আগে কেমোথেরাপি দিয়ে পরে সার্জারি করব, বা কাকে আগে সার্জারি করব পরে অন্য চিকিৎসা দিব, সেটা কিন্তু এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা বড় বা পিভটাল একটা রোল প্লে করছে। সো এটা যখন আমরা জানলাম, কিছু কিছু ক্ষেত্রে যদি কেউ একটু দেরি করে আসছে, ক্যান্সারটা বগলে চলে গেছে, আমরা হাতে বা এফএনএসি বা কোর বায়োপসি করে লিম্ফ নোডের আমরা যদি কনফার্ম হই, তখন কিন্তু একটা স্টেজিং ইনভেস্টিগেশনও জরুরি। যারা অ্যাফোর্ড করতে পারবেন তাদের জন্য আমি বলবো একটা পজিট্রন ইমেজিং টমোগ্রাফি বা পেট সিটি স্ক্যান বেস্ট অপশন। এছাড়া সিটি, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস অ্যান্ড হোল বডি বোন স্ক্যান, এই যে কম্বিনেশন, এটা একটা স্টেজ ইনভেস্টিগেশনস। আর যারা একেবারেই কিছু করতে পারবে না, কোনো কিছু অ্যাফোর্ড করতে যাচ্ছে না বা সরকারি ফ্যাসিলিটিও নেই, তখন অ্যাটলিস্ট একটা চেস্ট এক্সরে, আল্ট্রাসাউন্ড, অ্যাবডোমেন, যেটা আমি আসলে ট্রুলি একটা স্টেজ ইনভেস্টিগেশন হিসেবে মানতে রাজি না, কারণ এটা গোটা শরীরটাকে ইভালুয়েট মোটেই করছে না। সো এই স্টেজ ইনভেস্টিগেশন কারো কারো ক্ষেত্রে লাগবে, এবং কারো কারো ক্ষেত্রে অপারেশন বা ট্রিটমেন্ট শুরু করার আগেই লাগে।
সো এই সমস্ত ইনফরমেশনগুলো তখন আমরা পেশেন্টের সাথে ডিসকাস করে, কখনো কখনো অনকোলজিস্ট আমাদের টিমে যে রয়েছে ডিসকাস করে আমরা রেফার করে দিই। যদি পেশেন্টের আগে কেমোথেরাপি লাগে তাহলে অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। যদি একটা সিঙ্গেল টিউমার থাকে, ইভেন দুটো টিউমারও যদি থাকে এবং ব্রেস্ট ভলিউম বেশি থাকে, তাহলে একটা বা দুটো মার্কার ক্লিপ আমরা ইনজেক্ট করে দিলাম। সো টিউমারটা লোকেট করা হয়ে গেল। এখন পেশেন্ট কেমোথেরাপি শুরু হয়ে গেল, সেটা চলবে 6 মাসের মতো। অ্যান্ড আই হ্যাভ টু সে, ইংল্যান্ডে আমার অনকোলজিস্টরা যেই ট্রিটমেন্টগুলো দিচ্ছে ব্রেস্ট ক্যান্সারের অনকোলজিক্যাল পার্সপেক্টিভে, সেগুলো সব কিছু আমাদের দেশের অনকোলজিস্টের অনেকেরই সেই ক্যাপাবিলিটি রয়েছে এবং তারা দিচ্ছেন। সো দ্যাটস হোয়াট আই নো, হোয়াট আই হ্যাভ সিন। এবং আমার টিমে কিছু ভালো ভালো অনকোলজিস্ট টিম মেম্বার রয়েছেন, দে আর ফ্যান্টাস্টিক। তো তারা মোটামুটি যদি কেমোথেরাপি লাগে অ্যাবাউট 6 মান্থসের মতো লাগে, ইউজুয়ালি 8টা কিমো। এছাড়া যদি HER2 পজিটিভ আসে তখন ইমিউনোথেরাপি ড্রাগস, হারসেপটিন বা ট্রাস্টোজুমাব যেটা রয়েছে সেটা, এবং পেশেন্টের যদি নোট পজিটিভ থাকে তাহলে আমরা পেশেন্ট অ্যাফোর্ড করতে পারলে 2 ধরনের HER2 ব্লকার রয়েছে, সেগুলো কিমোর সাথে অ্যাড করা হয়। সো ডুয়াল HER2 ব্লকার যেটা ফেসগো নামে আছে অথবা আলাদা আলাদা নামেও আছে। বাংলাদেশে ভালো খবর হচ্ছে আসলেই খুব উন্নত মানের ক্যান্সার ড্রাগ তৈরি হচ্ছে এবং এগুলো কিনা বাইরেও যাচ্ছে। এবং আই ওয়াজ সারপ্রাইজ। এবং আমি পার্সোনালি রিকমেন্ড করি যে যদি তোমরা ইউরোপিয়ান ড্রাগগুলো নিতে না পারো তাহলে বাংলাদেশি ওষুধই এনাফ। আচ্ছা। সো এই অ্যাটলিস্ট মানগত দিক চিন্তা করলে দে আর রিয়েলি গুড। এবং এইগুলো লাগবে। এছাড়া সার্জারি, এরপরে যদি সার্জারিটা হয়ে যায়, যেটা আমি বললাম সার্জারির অপশন রয়েছে, ব্রেস্ট ক্যান্সার সার্জারি অর ম্যাস্টেক্টমি অ্যান্ড সেন্টিনেল লিফ নোড বায়োপসি অর অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, এটা তো হলো সার্জারি পার্ট। তার 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই রেডিয়েশন বা কেমোথেরাপি চালু হয়ে যায়। এবং যদি কিছু কিছু পেশেন্ট রয়েছে যারা টার্গেট থেরাপি ড্রাগ লাগে, যারা হরমোন পজিটিভ বা টিউমার লোড বেশি, HER2 নেগেটিভ, সেই পেশেন্টদের ক্ষেত্রেও আমরা হরমোন থেরাপি বা টামক্সিফ্যান যেটা প্রিমেনোপজাল উইমেন আর পোস্টমেনোপজাল উইমেন হলে অ্যারোমেটেজ ইনহিবিটর, এগুলো আমরা দিই, সাথে CDK4/6 ইনহিবিটর, এই যে ওষুধগুলো রয়েছে যে টার্গেট থেরাপি, সো এগুলো সব কিছু দেশে অ্যাভেলেবল। এবং উন্নত বিশ্বে যেই ইভেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ড্রাগগুলো আমরা ইংল্যান্ডে দিই, সেই একই ওষুধ ঢাকাতে পাওয়া যাচ্ছে অনেক বছর ধরেই, প্রায় অ্যাটলিস্ট 6-7 বছর ধরে আমি দেখতে পাচ্ছি। সো সম্ভব, বাংলাদেশে আপনাকে ইংল্যান্ডে যাওয়া লাগবে না বা আমেরিকা যাওয়া লাগবে না বা আশেপাশে দেশে যাওয়া লাগবে না। যদি ব্রেস্ট ক্যান্সারের মডার্ন ম্যানেজমেন্ট যেটা আপনি নিতে চান বাইরের দেশের মতো, দেশে কিন্তু এগুলো রয়েছে। এখন সমস্যাটা হচ্ছে খুঁজে পাওয়া, এবং আরেকটা সমস্যা হচ্ছে সব জায়গাটা অ্যাভেলেবল না। এই সমস্যাটা রয়েছে, আশা করি এগুলো হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো ফিউচারে। জি অবশ্যই, ধন্যবাদ। এই নিয়ে আমরা আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি, এবং আমাদের সাথে আছেন ডাক্তার SK ফরিদ আহমেদ। আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো পাচ্ছিলাম যে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার অগ্রগতি কী অবস্থায় আছে, এবং সেখানে বিভিন্ন ধরনের রোগীরা আসে বিভিন্ন অবস্থা থেকে, কারো আর্থিক অবস্থা আর মধ্যে ভেদাভেদ আছে, কারো সামাজিক অবস্থার মধ্যে ভেদাভেদ আছে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে যখন চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে আসতে হয়, দেখা যায় যে তাদেরকে একটু আলাদা আলাদাভাবে ট্রিট করতে হয়, যেটাকে আমরা বলি পার্সোনালাইজড কেয়ার। তো সেই ব্যাপারে আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারা সাধারণত একটা প্রোটোকল ফলো করেন। আপনি কি মনে করেন পার্সোনালাইজড কেয়ার নাকি একটি গদবাঁধা প্রোটোকল, কোনটি রোগীর চিকিৎসার ক্ষেত্রে বেশি কাজ করে? ধন্যবাদ। ইন্ডিভিজুয়ালাইজ মেডিসিন আর পার্সোনালাইজ কেয়ার যেটা বলছেন, সেটা বাংলাদেশে খুব সিলেক্টিভভাবে আমরা চালু করেছি, চলছে। আই উইল এক্সপ্লেইন টু দ্যাট লেটার অন। কিন্তু অ্যাভারেজ আপনি যেটা বললেন যে যাদের আর্থিকভাবে সঙ্গতি নেই, আমার মতে গভর্নমেন্টের উচিত যে হেলথ বাজেটটা, অবশ্যই কারেন্ট গভর্নমেন্ট এটা বলেছে ওরা 5% আপ করবে, যেটা কিনা লেস দেন 1% ছিল, 0.65% ছিল। এবং সেটাকে যদি প্রপার ইউটিলাইজ করা হয় তাহলে সরকারি হাসপাতালে যদি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সহ যে কোনো ক্যান্সার বা এই ধরনের কন্ডিশনগুলোকে সরকারি পর্যায়ে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থাটা করতে পারি, তাহলে কিন্তু তাদের আর্থিক সক্ষমতা না থাকলেও প্রায় বিনামূল্যে সেই চিকিৎসাগুলো, উন্নত চিকিৎসাগুলো তারা পেতে পারবে ভবিষ্যতে ইনশাল্লাহ। কিন্তু কারেন্টলি যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, গদবাঁধা ট্রিটমেন্ট বলতে ঠিক আমি ওইভাবে বলবো না। ব্রেস্ট ক্যান্সারের জন্য যে ট্রিটমেন্টগুলো রয়েছে, যে সাপোজ আমি একজন ব্রেস্ট সার্জারি করেছি, সেটা হরমোন পজিটিভ HER2 নেগেটিভ ক্যান্সার, সে 2 সেন্টিমিটার ক্যান্সার, পেশেন্টের বয়স 45 বছর, এখন তো তাকে কিমোথেরাপি দিব কি দিব না,
কিছু কিছু গাইডলাইন্সে বলছে 5 মিলিমিটার উপরে হলে ক্যান্সারের কিমো দেওয়া লাগবে, বাট যেটা সম্পূর্ণ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইংল্যান্ডে আমরা কখন এটা আমাদের অনকোলজিস্টরা অ্যাকসেপ্ট করবে না, সেখানে অনেকগুলো ফ্যাক্টর আমাদের দেখতে হবে। এবং এটার মধ্যে পার্সোনালাইজ মেডিসিনের রোলটা চলে আসতেছে। যদি আমরা তার ক্ষেত্রে কিমো দিব দিব না এই ডিবেটের আমরা মানে অ্যান্সার পেতে চাই, তাহলে যদি ক্যান্সারের টিস্যুগুলোকে আমরা ইউএসএ পাঠিয়ে দিই, যেটা আমরা রেগুলারভাবে পাঠাচ্ছি বাংলাদেশ থেকে, ওই অঙ্কোটাইপ ডিএক্স নামে একটা টেস্ট রয়েছে, সেটার মাধ্যমে আমরা রিকারেন্স স্কোর বা ক্যান্সার ফিরত সেই স্কোরটা বের করি। সেই স্কোরটা যদি 25-এর নিচে হয়, তাহলে সেই পেশেন্টের কেমো লাগবে না, তখন সিম্পলি রেডিয়েশন এবং অন্যান্য ট্রিটমেন্ট চলে গেল। তাহলে এটা একটা। আবার কারো কারো আছে 1টা 2টা বা আপ টু 3টা লিম্ফ নোড পজিটিভ ক্যান্সার, কিন্তু পেশেন্ট বলছে সে কেমো নিতে চাচ্ছে না, অল্টারনেটিভ অপশন কি? তার ক্ষেত্রে যদি আমরা অঙ্কোটাইপ ডিএক্স টেস্ট করি, সেখানেও যদি স্কোর পজিশন নিচে আসে, তার কিন্তু নোড পজিটিভ পেশেন্ট, তারও কিন্তু কেমো লাগবে না। এবং একই জিনিস প্র্যাকটিস হচ্ছে ওয়ার্ল্ড, বাংলাদেশে আমরা সেটা করছি। আমি এই পেশেন্টের একটা পেয়েছি, আমি ছোটো করে বলছি, পেশেন্টের 3টা পজিটিভ নোড ছিল। তো ক্যান্সার স্যাম্পলটা ইউএসএ একটাই ল্যাব, ওয়ার্ল্ডে একটাই ল্যাব, সেখানে পাঠিয়ে দেওয়া হলো। এটা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মতো লাগে। এর মধ্যে সে চলে গেলো সিঙ্গাপুরে একটা সেকেন্ড অপিনিয়নের জন্য। সেখানকার মেডিকেল অঙ্কোলজিস্ট বললো যে একই কথা, অঙ্কোটাইপ ডিএক্স স্কোর যদি পজিশন নিচে আসে কেমো লাগবে না। আমার কাছে ইমেল আসলো রিপোর্টটা, তার স্কোর ছিল 2। সো কোথায় 25, কোথায় 2? তার 3টা পজিটিভ নোট, যেখানে কনভেনশনাল গদবাথার চিকিৎসা হচ্ছে, তার কেমো তো আমরা দিবে, কিন্তু তার স্কোর আসছে 2। পেশেন্ট কিমো পায়নি। আবার ঘুরিয়ে বলছি, আরেকজন আমার এক পেশেন্ট, একজন টপ লেভেল হাই সোসাইটির একজন পেশেন্ট, ওনার ছোটো ক্যান্সার, নোড নেগেটিভ, কিন্তু উনি আবার চাইলেন অঙ্কোটাইপ ডিএক্স টেস্ট করার জন্য। নিয়ম অনুসারে কনভেনশনাল জেনারেল ট্রিটমেন্টের মধ্যে তার কেমো লাগার কথা না, তার স্কোর আসছে 35। আচ্ছা, তা এখন কি দাঁড়ালো? তাকে এখন কিমো পেয়েছে, সিঙ্গাপুরে কিমোটা নিয়েছে, তারপর দেশে রেডিওথেরাপি বিশেষ করে এখন ফলো আপে আছে। তার মানে এটা দাঁড়ালো ইট ওয়ার্কস ইন বোথ ওয়ে। সো ইন্ডিভিজুয়ালাইজ মেডিসিন, যে একটা পেশেন্টের জন্য অনলি ফর দিস পারসন, তার জন্য কোন ট্রিটমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কিন্তু একদম মলিকুলার লেভেলে, সেল লেভেলে ওইখানে চলে গেছে। এবং বিভিন্ন জেনেটিক স্টাডিজ আর সেল লেভেলের বিভিন্ন স্টাডিজগুলো করে এখন এইভাবে বের করা হচ্ছে যে পেশেন্টের ক্যান্সার ফেরত আসার ঝুঁকি স্কোরটা কত % বা কত স্কোর হবে, এবং সেটাকে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইউটিলাইজ করতে পারছি। দিস ইজ এ ম্যাসিভ চেঞ্জ। এবং একই জিনিস বিভিন্ন ক্যান্সার, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু রয়েছে, যে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা কোন পার্টিকুলার ইমিউনোথেরাপি ড্রাগটা লাগবে, কার লাগবে না, সেটা আমরা ডিসাইড করে ফেলছি। ওই ব্লাইন্ড থেরাপির দিন শেষ হয়ে গেছে, কিন্তু এটা কি সব অ্যাফোর্ড করতে পারবে না। এবং এখানেই রুলটা রয়েছে গভর্নমেন্ট সেক্টরের। হয়তো আমরা সবাইকে না দিতে পারলেও যতটুকু পারি আমরা দিই। সেটা যদি গভর্নমেন্ট প্রাইভেট একটা পার্টনারশিপ এরকম যদি কিছু করা হয়, অথবা গভর্নমেন্টের হেলথ বাজেট যেভাবে আমরা আশাবাদ পেয়েছি, সেটা যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, ক্যান্সার ট্রিটমেন্টে একটি স্পেশাল বাজেট যদি রাখা যায়, সেটা কিন্তু আমাদের এই ক্যান্সার পেশেন্টগুলো পেতে পারে বিনা পয়সায়। ইনশাল্লাহ সেটা আমরা করার চেষ্টা করব। সেই আশা আমরাও করছি। কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাকে আমন্ত্রিত করার জন্য এবং আমার কথাগুলো শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।